অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডাক্তাররা যখন আমাকে বললেন পেটে কোনো বাচ্চা অস্থিরত্বই দেখা যাচ্ছে না, আমার কোনো প্রেগনেন্সি নেই, তখন মনে হলো পায়ের নিচের মাটিটাই এক মুহূর্তেই সরে গেল। যদি কোনো বাচ্চাই না থাকে তবে আমার পেটের ভেতর দিন দিন কি বড় হচ্ছে, কোন প্রাণ আমাকে প্রতিনিয়তই জানান দিচ্ছে তার অস্থিরত্বই। যেই দিন প্রথম জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি, সেই দিন খুশিতে নয় বরং এক বুক কান্না নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর ভাষা আমার জানা ছিল না। 4 বছর অবহেলা, লাঞ্ছনা আর চোখের পানির পর এই রহমত এসেছিল। বিয়ের পর এই 4টা বছর আমাকে প্রতিনিয়তই বন্ধ্যত্ব অপবাদ শুনতে হয়েছে। আমার শাশুড়ি প্রায়ই কথায় কথায় খোঁচা দিয়ে দিয়ে বলতেন, আমার ছেলের কপালটাই মন্দ, একটা ফলহীন গাছের পেছনে ওর জীবনটা নষ্ট হলো। ও চাইলেও কবে আবার ধুমধাম করে অন্য কোথাও বিয়ে করতে পারত। তাই যেদিন প্রেগনেন্সি টেস্ট সিপ্রো দুটো গোট লাল দাগ দেখলাম, আমি অস্থিরত্ব হয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এটা হয়তো আমার কোনো ভুল ভাঙা স্বপ্ন, একটু পরে মিলিয়ে যাবে। আমার স্বামী জাহিন প্রথম আমার এই নীরবতা লক্ষ্য করলো। ড্রয়িং রুমে সোফায় বসে ও ল্যাপটপে কাজ করছিল। আমার ফ্যাকাশে মুখ দেখে ও জিজ্ঞাসা করলো, কি হয়েছে নীলা, শরীর খারাপ লাগছে? আমি কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে সিপটটা ওর হাতের তালুতে রাখলাম। জাহিন টেস্টটার দিকে তাকানোর সাথে সাথে ওর পুরো মুখটা আলো হয়ে উঠল। ও অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকিয়ে বলল, নীলা তুমি সিরিয়াস? আলহামদুলিল্লাহ, এটা সত্যি। আমি শুধু আলতো করে মাথা নাড়ালাম। পরেক্ষণই জাহিদ আমাকে কোলে তুলে নিল, ঠিক যেন একটা ছোট বাচ্চার আনন্দর অতিশয্য হচ্ছে। বিয়ের পর এই প্রথম আমাদের 4 দেওয়ালের নিস্তব্ধ বাড়িটায় আনন্দর জোয়ার এলো। সবচেয়ে বড় পরিবর্তন এলো আমার শাশুড়ির মধ্যে। যিনি একসময় আমাকে দেখলে মুখ ফিরিয়ে নিতেন, তিনি এখন প্রতিদিন ফজরের নামাজ পর আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে শুরু করলেন। নিয়াম করে প্রতিদিন সকাল বিকাল আমার জন্য খাঁটি দুধ, ফল আর পুষ্টিকর খাবার নিয়ে আসতেন। আল্লাহর কাছে মানত করলেন, নাতি বা নাতনি যাই হোক সুস্থভাবে দুনিয়াতে এলে তিনি এতিমখানায় বড় করে খাসি জবাই করে খাওয়াবেন। প্রথম সব কিছুই একদম স্বাভাবিক গর্ভধারণের মতোই লাগছিল। সকলের ক্লান্তি, বমি ভাব, নির্দিষ্ট কিছু খাবারের প্রতি তীব্র ইচ্ছা আর মেজাজের ওঠানামা। কিন্তু 4 মাসের মাথায় এসে আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা দানা বাঁধতে শুরু করলো। আমার পেটটা অস্বাভাবিক দ্রুত গতিতে বড় হতে লাগলো, যা 4 মাসের গর্ভ অবস্থায় তুলনায় অনেক বেশি। একদিন বিকালে বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় পাশের বাসার ভাবি হেসে বললেন, কি নীলা, 4 মাসে যে অবস্থা, মনে হচ্ছে ভেতরে একের অধিক মেহমান আছে, যমজ সন্তান হবে নাকি? আমি মুখে মৃদু হাসলেও মনে মনে এক অজানা ভয়ে শিউরে উঠলাম। রাতে যখন বিছানায় শুতাম পেটের ভেতর এক অদ্ভুত নড়াচড়া টের পেতাম। সেটা ঠিক বাচ্চার লাথি বা কি ছিল না, কেমন যেন একটা ভারী অস্থিকর মোচড়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। জাহিদকে বলতে গিয়েও ভাবতাম প্রথমবার মা হচ্ছি বলে হয়তো অতিরিক্ত ভয় পাচ্ছি। 2 সপ্তাহ আগে আমি আর জাহিদ আমাদের নিয়মিত চেকআপের জন্য স্থায়ী ক্লিনিকে গেলেন। লেবার রুম আল্ট্রাসাউন্ডের জেলটা পেটে লাথিয়ে ডাক্তার যখন মেশিনটা ঘোরাতে শুরু করলেন, তখন প্রথম সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করে ডাক্তারের স্ক্রিনের দিকে তাকানোর ভঙ্গি বদলে গেল। তিনি একবার পেপারটা পেটার ডান দিকে এনে
একবার বাচ্চা বা বাদিকে ওনার কপাল কুঁচকে গেল। তিনি বাইরে গিয়ে আরেকজন সিনিয়র ডাক্তারকে ডেকে আনলেন। দুজন মিলে স্ক্রিনের দিকে তাকিয়ে নিচু স্বরে ফিসফিস করতে লাগলেন। আমার বুকের ভেতর তখন যেন ক্যামেরার নিহারের মতো ধকধক শব্দ হচ্ছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম সব ঠিক আছে তো? আমার বাচ্চা ভালো আছে? তারা কেউ সরাসরি উত্তর দিল না। সিনিয়র ডাক্তার গ্লাসটা ঠিক করতে করতে আমার দিকে তাকালেন। মা, আপনার শেষ আটা স্লেচিট গাফিট করবে হচ্ছিল জি 2 মাস আগে। এই ক্লিনিক থেকেই করিয়েছিলাম। আমি বললাম, তখন কি হার্টবিট পাওয়া গিয়েছিল? ডাক্তার ম্যাডাম বলেছিলেন সব কিছু নর্মাল আছে। 2 ডাক্তার আবার নিজেদের মধ্যেই ইশারায় কী যেন কথা বললেন। তারপর প্রথম ডাক্তার আমার দিকে তাকিয়ে যে কথাটা বললেন তা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। নীলা বেগম, আপনার পেটে কোনো বাচ্চা নেই। স্কিন পুরো ক্লিয়ার। আপনি একটা ফাঁকা হাসি হাসলাম। আপনারা হয়তো ভুল দেখেছেন ম্যাম। এটা কিভাবে সম্ভব? আমার 4 মাস চলছে। আমি ভেতরে নড়াচড়া টের পাই। দ্বিতীয় ডাক্তার এবার নিজ আবার পেডেটটা নিয়ে পরীক্ষা করলেন। পুরো কেবিনে 5 মিনিটে এক শট নীরবতা নেমে এলো। তারপর তিনি এক দীর্ঘশ্বাস ফেলে মেশিনটা সরিয়ে নিলেন। আমরা দুঃখিত বোন, আপনার জরায়ু একদম খালি। এখনও কোনো ভ্রূণ বা বাচ্চার অস্তিত্ব নেই। হাসপাতাল থেকে যখন বের হলাম আমার মনে হচ্ছিল আমি কোনো জীবন্ত লাশ। বাহিরে কোঅর্ডিনেটেড জাহিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাকে দেখেও এগিয়ে এলো। কী বলল ডাক্তার? আমাদের বাবু ঠিক আছে তো? আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। চোখ দিয়ে শুধু অঝরে করে পানি পড়ছিল। আমি কোনো মতে ফিসফিস করিয়ে বললাম, জাহিন, আমার পেটে কোনো বাচ্চা নেই। জাহিনের মুখের হাসি এক নিমিষে মিশে গেল। ও আবার 2 কাঁধা আধারে ঝুঁকুনি দিয়ে বলল, কী বলছো এসব পাগলের মতো? বাচ্চা নেই মানে? 4 মাস ধরে তাহলে কি হলো? সেই দিন বাড়ি ফিরে আমি বিছানায় লুটিয়ে পড়ে কাঁদলাম। আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে তাসবিহ জপলিছেন। আমাদের এই অবস্থা দেখে তিনিও ঘাবড়ে গেলেন। জাহিন আমার পাশে বসে আমাকে সান্ত্বনা করার চেষ্টা করছিল, কিন্তু ও নিজের চোখেও লাল হয়ে উঠছিল। ওরা ভুল করছে নীলা, জাহিন শক্ত গলায় বলল। ছোটোখাটো ক্লিনিকে অনেক সময় মেশিন সমস্যা থাকে। আগামীকালই আমরা শহরের সবচেয়ে বড় অপোলা হাসপাতালে যাব। দেশের সেরা গাইনিকোলজিস্টকে দেখাবো। তুমি একদম ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। পরের দিন সকালে আমরা শহরের সেই বড় হাসপাতালে গেলাম। আধুনিক সব যন্ত্রপাতি আর বড় স্ক্রিনের সামনে আমাকে শোয়ানো হলো। বিশ্বাসযোগ্য ডাক্তার অত্যন্ত মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। তিনি একবার স্ক্রিনে দেখলেন, একবার আমার রিপোর্টের ফাইলের দিকে তাকালেন। তারপর ওনার দৃষ্টি গোল পাশ দাঁড়িয়ে থাকা চিহ্ন জাহিনের দিকে। ওনার মুখে গভীর ভাব দেখে আমার বুকে ধড়ফড়ানি যেন হাজির গুণ বেড়ে গেল। রুমের এসি চালান থাকাও সত্ত্বেও আমি ঘামতে শুরু করলাম। ডাক্তার সাহেব, জাহিদ আর থাকতে না পেরে নার্স গলায় বললেন, কোনো সমস্যা? ডাক্তার ধীরে ধীরে ওনার চশমাটা টেবিলের ওপর রাখলেন। তারপর ওনার গ্লাভস জোড়া খুলে আমার দিকে ঘুরে বসলেন। ওনার মুখ এক অদ্ভুত বিস্ময় আর উদ্বেগের ছায়া।
তিনি যে বললেন তা শোনার পর আমাদের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তেও উলটপালট হয়ে গেল। তিনি চশমাটা আবার চোখে দিয়ে বলল, ডাক্তার সাহেব। চশমাটা আবার চোখে দিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন। ওনার মুখে গভীর ভাবটা একবার এক ভয়ানক উদ্বিগ্ন রূপ নিলেন। তিনি আমার রিপোর্টের দিকে তাকিয়ে শান্ত ক্লিন কাঁপা গলায় বললেন, জাহিন, আপনার স্ত্রীর মেডিকেল রিপোর্ট এবং বর্তমানে শারীরিক অবস্থা দুটো সম্পর্কে ভিন্ন কথা বলছে। জাহিন আর আমি দুজনেই কাউকে ওনার কথার অর্থ বুঝতে পারলাম না। জাহিদ চেয়ারটা একটু এগিয়ে বসলেন। বুঝলাম না ডাক্তার সাহেব, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। কালকের ক্লিনিকের ডাক্তাররা বলেছিলেন নীলার পেটে কোনো বাচ্চা নেই, কিন্তু ওর পেটে তো দিন দিন বাড়ছে। এটা কিভাবে সম্ভব? ডাক্তার সাহেব মিনিটেড স্ক্রিনটা আমাদের দিকে ঘুরিয়ে নিলেন। সেখানে শুধু একটা কালো শূন্যতার ছায়া, আর কিছুই দেখা যাচ্ছিল না। তিনি বললেন, মেডিকেল সাইডেড ফ্ল্যামেট প্রেগনেন্সি বা ডিউডেসিসিস বলে একটা রোগ আছে, যেখানে সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষা থেকে নারীর গর্ভে শরীরে গর্ভস্থান ও লক্ষণ প্রকাশ প্রায়, এমনকি পেটেও বাড়ে। কিন্তু তিনি একটি থামলেন, তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রীর কোষটা সেটা নয়, কারণ ফাইটেড প্রেগনেন্সিতে যারা ভেতর আডা সাউন্ডেড করলে কিছু টিস্যু বা চাবিরিস্ত ব্যস্ত দেখা যায়, কিন্তু নীলা বেগমের জাবুয়া সম্পূর্ণ স্বাভাবিক এবং শূন্য। সেখানে কোনো টিউমার নেই, কোনো চাবি নেই, কোনো পানি জমেনি, অথচ ওনার পেট অলরেডি একজন 5 মাসের গর্ভবতী নারীর মতো ফ্লিন্ত। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমার পেটের ভেতরে কি নড়ে ওঠে ডাক্তারবাবু? আমি তো স্পষ্ট অনুভব করি ভেতরে কিছু একটা অনবরত মোচড় দিয়ে উঠছে। ডাক্তার সাহেব টেবিলের ওপর 2 হাত রেখে বললেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা সেটে স্টেথোস্কোপ দিয়ে আর আল্ট্রাসাউন্ডেড হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডেড দিয়ে কোনো বাচ্চার হার্টবিট পাইনি, কিন্তু একটা অদ্ভুত ভাবশন বা কম্পন ধারা পড়ছে, যা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। মেডিকেল সায়েন্সের 25 বছরের ক্যারিয়ারে আমি এমন কেস এখনো দেখিনি, যারা ও খালি অথচ পেট বড় হয়েছে এবং ভেতরে এক অদৃশ্য আড়াল চলছে। আই আম সরি, আমি আপনাদের কোনো ওষুধ দিতে পারছি না, কারণ রোগটাই আমি ধরতে পারছি না। হাসপাতাল থেকে যেন বের হলাম তার দুপুরের কড়া রোদ, কুয়াশাচ্ছন্ন নারকের মধ্যে দাঁড়িয়ে আছি। জাহিন পুরো রাস্তায় একটা কথা বলে না। ওর ফর্সা মুখটা অপমানে, কষ্টে আর অজানা আতঙ্ক নীলা হয়ে গেছে। বাসায় পৌঁছানো মাত্রই শাশুড়ি আমার দরজা খুলে দিলেন। ওনার চোখে মুখে ব্যাকুলতা। আমাদের মালির মুখ দেখে তিনি অস্থির হয়ে জাহিনের হাত ধরে বললেন, কি বললে? শহরের বড় ডাক্তার, আমার নাতনি ভালো আছে তো বাবা? কোনো সমস্যা হয়নি তো? জাহিন সোফায় ধাপ করে বসে পা দুটো হাতে মাথায় চেপে ধরে তারপর ভাঙা গলায় বলল, শহরের ডাক্তাররাও কিছু বলতে পারল না মা। ওরা বলেছে নীলা পেট
কোনো বাচ্চা নেই, কিন্তু কেন ওর পেট বাড়ছে, কেন ও নড়াচড়া টের পাচ্ছে, তার কোনো উত্তর করা আসে নাই। শাশুড়ি আম্মা যেন আকাশ থেকে বলল। তিনি ওনার বুকের ওপর হাত রেখে বললেন, হে আল্লাহ, এই কেমন অকল্যাণীয় কথা! ডাক্তাররা কি সব পাগল হয়ে গেল? জল চলান্ত একটা মেয়েকে দিন দিন পেট বড় হচ্ছে, আর তারা বলছে পেট বাচ্চা নেই। সব সাইপাস ডাক্তার দেখি বাদি বউ। কালকেই আমরা গ্রামের পরি সাহেবের পানি পাড়া ও তাবিজ নিয়ে আসব। নিশ্চয় কোনো খাবিজ নিজের লেগেছে আমার সোনা সংসারের ওপর। তিনি পরম মায়ায় আমার পাশে এসে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা নীলা, তুই একদম চিন্তা করবি না। শরীরটার ওপর দিয়ে অনেক ধকল গেছে। তুই ঘরে গিয়ে একটু জিরা। আমি তোর জন্য সেপল করে কবুতরের মাংসর ঝোল আর গরম ভাত ধরছি, খেয়ে নিবি। ওনার এই উপচ্ছপ পরা আমার আদর যত্ন দেখে আমার চোখ ফুটে জল এলো। যেখানে মানুষটা 4 বছর আমাকে 2 চোখে দেখতে পারে না, সে আজ আমার জন্য কতটা ভাবছে। ভাবলাম, খোদা আমাকে সন্তান না দিলেও অন্তত শাশুড়ির মনটা তো নরম করে দিয়েছেন। কিন্তু এই রাতে আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা অপেক্ষায় করেছিল। রাত যখন অনুমানিক 2টা, পুরো বাড়ি নিস্তব্ধ। জাহিন সারা দিনের মানসিক ক্লান্তির পাশে গভীর ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আমার পেটের ভেতর এক তীব্র অসহ্য মোচড় দিয়ে উঠল। মনে হলো এক জোড়া অদৃশ্য ঠান্ডা হাতে আমার নাভি ভিক্তগুলো ছিঁড়ে ফেলতে চাইছে। ব্যথায় আমার চোখ উল্টো যাওয়ার উপক্রম হলো। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কেউ যেন আমার কণ্ঠনীলটা শক্ত করে চেপে ধরে রেখেছে। শরীরটা ঘেমে ভিজে গেল। আমি কোনোমতে বিছানা থেকে নেমে একটু পানির খোঁজে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। দেওয়াল ধরে ধরে কোনোমতে হাঁটছিলাম। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে একটা ফিসফিসানি আওয়াজ আমার কানে এলো। এত রাতে কে কথা বলছে? জাহিন তো ঘুমাচ্ছে। আমি দেওয়ালের আড়াল দাঁড়িয়ে রান্নাঘরের আবছা অন্ধকারের দিকে তাকালাম। সেখানে একটা মোমবাতি জ্বলছে, আর সে মোমবাতির আলো আধারিতে যিনি বসে আছেন, ওনাকে দেখে আমার হদ্দন্য যেন অন্ধ হয়ে গেল। তিনি আমার শাশুড়ি আম্মা। ওনার পরানো একটা কুচকুচে কালো শাড়ি, যা আমি কখনো ওনাকে পরতে দেখিনি। ওনার চুলগুলো এলোমেলো তাচ্ছিন্ন। ওনার সামনে মাটির একটা থালায় কিছু অদ্ভুত জিনিস রাখা, কালো কয়লা, একটি ছোট পুতুল, আর একটা কাচের বয়ম, যার ভেতরে লাল রঙের তলাশ। শাশুড়ি আম্মা একটা ধারালো বোর্ড দিয়ে নিজের হাতের বুড়ো আঙুল কেটে সেই রক্ত পুতুলের মাথায় ঢালছেন, আর চোখ বন্ধ করে বিড়বিড় করে এক অদ্ভুত ভাষা কী যেন মন্ত্র পড়ছেন। ওনার চেহারায় সেই পরিচিত মমতার লোষ মাত্র নেই। সেখানে খেয়াল করেছ এক পৈশাচিক হিংস্র হাসি। মাত্র পড়া শেষ হতেই তিনি পুতুলের পেটে একটা বড় সুই ফুটিয়ে দিলেন, আর ঠিক সেই মুহূর্তে আমার পেটের ভেতর মনে হলো 1000টা সুই একসাথে বিঁধল।
বৃদ্ধে গেল। আমি যন্ত্রণায় মেঝেতে বসে পড়লাম। আমি আমার মুখ বন্ধ, কোনো চিৎকার বেরোচ্ছে না। অন্ধকারে শাশুড়ি মার ক্রেম হাসিটা দেওয়াল জুড়ে এক ভয়ঙ্কর প্রতিছবি তৈরি করলো। তিনি পুতুলটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বললেন, 4 বছর ধরে আমার ছেলের জীবনটা নষ্ট করছিস তুই। বন্ধ ডাইনি ভেবেছিস তোকে এত সহজে মায়ের সাথে সুখ পেতে দেব? এই বংশ রক্ত তোর পেটে বড় হতে দেব না আমি। 4 মাস ধরে যে যত্ন তোকে করেছি তা তোকে বাঁচানোর জন্য নয় রে নীলা। লোকেদের খানানো এই জগতর আড়ালে তোকে আমি করে করে শেষ করেছি। আমার করা এই বাক্য ম্যাজিক বাচ্চার দলে তোর পেটে এমন এক দৃশ্য অজন্ত খোঁচা তৈরি করেছে যা তোকে প্রতি মুহূর্তে তেলে তেলে মারবে। ডাক্তাররা তোর পেটে কিছুই পাবে না, শুধু দেখব তুই শেষ হয়ে যাচ্ছিস। আমার ছেলের কপাল থেকে তোকে না সরালে পর্যন্ত এই খোলা থাকবে না। ওর প্রতিটি কথা যেন আমার কানে গরম সীসার মতো বিঁধল। আমার মাথায় যেন বজ্রপাত হলো। যে শাশুড়িকে আমি মা ভেবেছিলাম, প্রতিদিন যার হাতের পুষ্টিকর খাবার আমি মৃত্যুর মতো গিলেছি, তিনি আসলে কোনো এক প্রশিক্ষক কালো জাদুর সাহায্যে আমার পেটে এক যন্ত্রণা নারক তৈরি করেছে। নিজের যন্ত্রণা আর ভালোবাসার আড়ালে আমি এত বড় ভয়ানক রূপ লুকিয়ে রেখেছিলেন যা কেউ স্বপ্নেও সন্দেহ করতে পারবে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথাটা ঘুরে উঠল আর মেঝেতে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমার হাত লেগে একটা কাচের গ্লাসের ঝনঝন শব্দ ভেঙে গেল। রান্নাঘর থেকে শাশুড়ি আম্মা মন্ত্র ছটফট করে বন্ধ হয়ে গেল। তিনি হারিকেনের আলোটা উঁচিয়ে হিংস্র চোখে রুমের অন্ধকারের দিকে এগিয়ে আসতে লাগলেন। চলবে, গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।